থাকবে। শুভ সন্ধ্যা। আজকের এই বিশেষ দিন ন্যাশনাল সায়েন্স ডে। এই দিনই আমাদের এই ফেব্রুয়ারিতে সিভি রহমানের ফাইন্ডিংটা হয়েছিল, আবিষ্কার করেছিলেন উনি। প্রথম যেটা 19 ফেব্রুয়ারি 16, 1926 না 28 যে নেচারে পাবলিশড হয়েছিল এই নিউ টাইপ অফ সেকেন্ডারি রেডিয়েশন। 16ই মার্চ 1928 সালে উনি রমন এফেক্ট যেটা লেকচার অ্যাট দি সাউথ ইন্ডিয়ান সায়েন্স অ্যাসোসিয়েশন ইন ব্যাঙ্গালোর, এবং 31 মার্চ 1928 সালে এ নিউ রেডিয়েশন পাবলিশ বাই সিভি রহমান অন দ্য রমন এফেক্ট ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স, এটাতে পাবলিশড হয়েছিল। ওই দিন থেকে ওই বিশেষ ওই মাস থেকেই সাল থেকেই আমাদের ন্যাশনাল সায়েন্স ডে উদযাপিত করা হয়। সেই অনুসারে আমাদের কলেজের ভট্টার কলেজ দাঁতওয়ানের বিজ্ঞান বিভাগ, লাইব্রেরি সায়েন্স লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরি এবং এনএসএস এর ইউনিটের তরফ থেকে আমাদের জাতীয় বিজ্ঞান দিবসের একটা প্রোগ্রাম করা হয়েছে। এই বিজ্ঞান দিবস শুধু একদিনের একটা অনুষ্ঠান তা নয়, বিজ্ঞান মনস্কতা করে তোলা এবং কেন এটা করব বা বিজ্ঞান চর্চা কেন করব সেই বিষয়ে আমাদের আজকে আমাদের মধ্যে পেয়েছি একজন স্বনামধন্য বিজ্ঞানী প্রফেসর সুশান্ত লাহিড়ী এবং ভিএনআইটির অধ্যাপক অমিত কুমার ঘোষ। আজকের এই প্রোগ্রামের সুজিত কুমার ঘোষ আজকের এই ছাত্রীকে বিভিন্ন স্থান থেকে সকল ছাত্রছাত্রীকে এবং যে সকল বিদগ্ধ মানুষজনেরা গুণীজনেরা জয়েন করেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। এবং প্রথমেই আমাদের কলেজটি বিভিন্ন একদম ইন্টেরিয়ার উড়িষ্যা এবং বাংলা বর্ডারের রিজিয়নে এবং ট্রাইবাল রিজিয়নে অবস্থিত, আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। এবং সেই সম্বন্ধে আমাদের কলেজের অধ্যাপক পূর্ণচন্দ্র সাউ, সেক্রেটারি টিচার্স কাউন্সিল, উনি দু চার কথা আমাদের কলেজ সম্বন্ধে, বিজ্ঞান শাখা সম্বন্ধে উনি একটু বক্তব্য বলবেন। ওনাকে অনুরোধ জানাই এই বিষয়ে একটু আলোকপাত করার জন্য। নমস্কার। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। শুভ সন্ধ্যা। আজকের এই আলোচনা সভায় উপস্থিত সকলকে ন্যাশনাল সায়েন্স ডে বা জাতীয় বিজ্ঞান দিবসে সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। এই শুভ দিনে আপনাদের সামনে কিছু বলার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। প্রতি বছর 28শে ফেব্রুয়ারি আমরা এই দিনটি উদযাপন করি, যা আমাদের দেশের মহান বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু এবং ডক্টর সিভি রমনের মতো মহান ব্যক্তিদের অসাধারণ অবদানের কথা আমাদের স্মরণ করিয়ে দেয়। বিশেষ করে 1928 সালে ডক্টর সিভি রমন আবিষ্কার করেছিলেন রমন ইফেক্ট, যার জন্য তিনি 1930 সালে নোবেল পুরস্কার লাভ করেন। এই গুরুত্বপূর্ণ আবিষ্কারের সম্মানেই 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালিত হয়। আজ আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে বিজ্ঞানের অগ্রগতি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন এনেছে।
আধুনিক প্রযুক্তি, চিকিৎসা বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, যোগাযোগ, পরিবহন, সর্বত্রই বিজ্ঞানের অবদান অপরিসীম। আজকের এই ডিজিটাল বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লকচেইন, জিন প্রযুক্তি এবং রোবোটিক্সের মতো নতুন নতুন উদ্ভাবনের সাক্ষী হচ্ছে। আমাদের ভট্টর মহাবিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্যই ছিল দক্ষিণ পশ্চিম সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার গ্রামীণ সমাজের অগ্রগতির জন্য উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করা। সেই লক্ষ্য অনুসারে আমাদের কলেজ শুরু থেকেই গ্রামীণ সমাজের উচ্চ শিক্ষার চাহিদা পূরণ করে আসছে, যার মধ্যে রয়েছে সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে থাকা সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষজন। আমরা বিশ্বাস করি বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি আমাদের সমাজকে সামগ্রিকভাবে উন্নত করতে পারে। বিজ্ঞান শুধু গবেষণাগারেই সীমাবদ্ধ নয়, এটি সমাজের কল্যাণের জন্য এক শক্তিশালী হাতিয়ার। আমাদের লক্ষ্য হলো প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন, বিজ্ঞান মনস্কতা এবং আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের মহাবিদ্যালয় সত্যম জ্ঞানম অনন্তম এই উপনিষদীয় মূলনীতিকে অনুসরণ করে, যার অর্থ সত্য, জ্ঞান ও অনন্তের সাধনা। এই আদর্শকে ভিত্তি করেই আমরা মানবিক ও আধুনিক বিজ্ঞান মনস্ক শিক্ষার প্রসার ঘটাতে সর্বদা তৎপর। বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তাশক্তি ও উদ্ভাবনী ক্ষমতা বিকাশে সাহায্য করি। প্রথম প্রজন্মের শিক্ষার্থী, নারী, এসসি, এসটি সম্প্রদায় ও বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি করে সামাজিক ও সাংস্কৃতিক চেতনার বিকাশ ঘটিয়ে বিজ্ঞান শিক্ষার প্রসারে কাজ করি। বিজ্ঞান আমাদের চারপাশের জগৎকে জানার অন্যতম প্রধান উপায়। বিজ্ঞানই আমাদের সমাজের কুসংস্কার দূরীকরণে, জলবায়ু পরিবর্তনে, তথ্য প্রযুক্তিগত অগ্রগতি, স্বাস্থ্য বীমা, স্বাস্থ্যসেবা ও কৃষিক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রতিষ্ঠানটি বিভিন্ন কৌশলগত কর্মপরিকল্পনার মাধ্যমে তার দৃষ্টিভঙ্গি ও লক্ষ্য বাস্তবায়ন করে। এর মধ্যে রয়েছে মুক্ত শিক্ষার প্রসার, সংবিধানগত দায়িত্ব ও ব্যক্তিগত সামাজিক দায়বদ্ধতার প্রচার, সামাজিক সাংস্কৃতিক উন্নয়নকে উৎসাহিত করা, দক্ষতা উন্নয়ন এবং নতুন নতুন উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাওয়া। শিক্ষা ও গবেষণার মাধ্যমে বিজ্ঞানের অগ্রগতি সম্ভব। আমাদের শিক্ষার্থীদের উচিত বিজ্ঞান মনস্ক হওয়া, অনুসন্ধিৎসু মন গড়ে তোলা এবং নতুন কিছু শিক্ষার আগ্রহ রাখা। বিজ্ঞান কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, এটি বাস্তব জীবনের সমস্যার সমাধান খুঁজে বের করার উল্লেখযোগ্য হাতিয়ার। বিজ্ঞান শুধু পরীক্ষা নিরীক্ষার বিষয় নয়, এটি আমাদের চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি এবং জীবনযাত্রার একটি অপরিহার্য অংশ। আসুন আমরা সবাই বিজ্ঞান মনস্ক হই, বিজ্ঞানকে ভালোবাসি এবং নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে আমাদের দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখি। বিজ্ঞান চর্চা হোক আমাদের অঙ্গীকার, উন্নত হোক আগামীর পৃথিবী। তারই এই একটি প্রয়াস আজকের এই আলোচনা সভা। এই আলোচনা সভা থেকে আধুনিক বিজ্ঞান ও তার সচেতনতা সম্পর্কে আরো নতুন নতুন তথ্য উঠে আসুক, এই কামনা করেই আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জয় বিজ্ঞান। ধন্যবাদ জানাই অধ্যাপক পূর্ণচন্দ্র সাহু মহাশয়কে এই সুন্দর বক্তব্য রাখার জন্য। পরে আমাদের কলেজের অধ্যক্ষ ডক্টর পীযূষ কান্তি মহাশয়, উনি এই প্রোগ্রামের প্রেসিডেন্সিয়াল সভাপতিত্ব করবেন এবং কিছু কলেজের তরফ থেকে উনি কিছু বক্তব্য রাখবেন আজকের এই প্রোগ্রাম উপলক্ষে।
স্যারকে অনুরোধ জানাই আমি যাতে বক্তব্য রাখেন। Am I audible? হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। Good evening to all. Today is one of the important days in our Indian calendar. It is National Science Day. We everyone know that. 28th February. It is observed on 28th February in every year to commemorate the discovery of Raman effect by the proud son of Mother India, Sir Chandrasekhar Venkata Raman, on 28th February 1928. It is discovered. In this year, in the year of 1930, Sir C.P. Raman awarded Nobel Prize for this discovery, and it was the first Nobel Prize in science for it. In this context, this day has great importance in Indian science and the scientific history of India. Everyone know that Sir Raman was a scientist in our Indian Association for the Cultivation of Science, Kolkata. And the Raman effect is nothing but a spectroscopic study, and it is the associated with the light scattering. When light fall on a matter, its energy and direction change. Anyway, in 1986, the National Council for Science and Technology Communication took initiative to designate this 28th February as National Science Day, which was accepted by India government and was first observed in the year of 1987. The main objective of this day is to spread the message to all about the importance of science in our daily life, to encourage the new generation as well as popularize science among them. And in this day, we display our inventions, our activities, our achievements in the field of science for mankind and human welfare. In each and every year, Science Day have a particular theme. Last year, in 2024, the theme was indigenous technology for Viksit Bharat. In this year, 2025, the theme is empowering Indian youth for global leadership in science and innovation for Viksit Bharat. In this particular day, every government, non-government institution, private and public sector arrange seminar, webinar, workshop, model presentation, so many things to give a message to the people. Like other institutes, the science department of our beloved Bhakra College, Tangpon, every year arrange some program. In this year, they have arranged a webinar to celebrate this National Science Day. Our Bhakra College is situated at the southwest part of the West Bengal, near Odisha state. It was established in the year 1963, and by the grace of God, the NAC accredited our college A grade in 2015 and 2020 consecutively. Also, our college awarded the Center of Excellency by UGC, and in this year, 2025, we have got the autonomous status from University Grant Commission. I do not prolong my speech more. Today, in this webinar, as invited speaker, we are proud that we have Professor Shanto Lahi, Emeritus Scientist, CSIR, and Emeritus Professor, Diamond Harbour Women University, Odisha, Diamond Harbour, South Odisha, and he is also Adjunct Professor, Sidhukanudi University. As well as in the same time, I welcome
to Professor Lairi from and on behalf of my college, Bhattar College, Nagpur. I welcome to Professor Sushil Kumar Ghosh, Professor and Head, Department of Chemistry, Visvesvaraya National Institute of Technology, Nagpur, Maharashtra. My heartiest thanks to both of them as they have given us some time from their valuable busy schedule. I welcome to Dr. P.T. Ranjan Sahu and Dr. Subhankar Sardar and Dr. Alauddin Ghasadar. They have arranged with ICS as convener and joint convener and all members of organizing committee. I welcome to all teachers of our college and other college, non-teaching staff of our college, staff member of our college in this webinar. Finally, I welcome to all of my beloved students from my college and other college also to present here. Your active participation can make the successful of this webinar. Thank you all. Over to you, Dr. P.T. Ranjan. অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিন্সিপাল স্যার মহাশয়কে এই সুন্দর বক্তব্য রাখার জন্য। এরপরে যিনি বক্তব্য রাখবেন আমাদের সঙ্গে বা এই প্রোগ্রামের মধ্যমণি যিনি পেয়েছি আমরা, প্রফেসর সুশান্ত লাহিড়ী। ওনার সম্বন্ধে একটু বলি, উনি কে, ওনার কন্ট্রিবিউশনটা আমাদের সোসাইটিতে কতখানি এবং বিশ্বের কাছে কতখানি আর কি, কত বিশ্বমানের একজন বিজ্ঞানী বলে শেষ করা যাবে না, কিন্তু কয়েকটা বিষয় আলোকপাত না করলেও হবে। উনি 1994-এ ডক্টরেট কমপ্লিট করেছেন কেমিস্ট্রিতে ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যান্ড ডিএসসি 2009 ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি। এবং উনি খুব সম্মানের সহিত শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের স্বনামধন্য সায়েন্টিস্ট ছিলেন এবং ওখান থেকে অবসরপ্রাপ্ত পাওয়ার পর উনি এখন আছেন সিএসআইআর এমারেটাস সায়েন্টিস্ট হিসাবে ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি এবং অ্যাডজাসেন্ট প্রফেসর সিধু কানু বিরসা ইউনিভার্সিটি। ওনার কয়েকটি বিষয় আলোকপাত করি যেটা আমাদের কাছে খুব গৌরবের। হেফজি মেডাল অ্যাওয়ার্ড 2015 এটা দিয়েছিলেন ইন্টারন্যাশনাল কমিটি অফ অ্যাক্টিভেশন অ্যানালাইসিস অ্যান্ড জার্নাল অফ রেডিও অ্যানালাইসিস অ্যান্ড নিউক্লিয়ার কেমিস্ট্রি। এবং এটা কিসের জন্য দেওয়া হয়েছিল এই আমাদের এই অ্যাওয়ার্ডটি? হাইয়েস্ট ইন্টারন্যাশনাল অনার ইন নিউক্লিয়ার অ্যান্ড রেডিও কেমিস্ট্রি এবং এটা সবচেয়ে আরো গৌরবের, যিনি প্রথম ভারতীয় এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন 2015 সালে। এবং এই অ্যাওয়ার্ডটা চালু হয়েছিল 1968 সাল থেকে। 2014 সালে প্রফেসর জ্ঞানচন্দ্র ঘোষ মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেয়েছিলেন, অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছিলেন। ফাউন্ডেশন ডে প্রাইজ শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স এর তরফ থেকে ওনাকে সম্মানিত করা হয়েছিল। এছাড়াও অ্যাসোসিয়েট মেম্বার অফ TWAS কি থার্ড ওয়ার্ল্ড 2003 একাডেমি অফ সায়েন্স এবং তরুণ দত্ত মেমোরিয়াল অ্যাওয়ার্ড ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ নিউক্লিয়ার কেমিস্ট অ্যালাইড সায়েন্টিস্ট অ্যাওয়ার্ডে উনি সম্মানিত হয়েছিলেন 1995 সালে। এছাড়াও উনি আমাদের মুখে মুখে ঘরে একটা সময় সবার মুখে মুখে ঘুরতো, যেটা আমাদের খুব প্রেস্টিজের সার্ন এক্সপেরিমেন্ট যে হয়েছিল জেনিভাতে, উনারই সঙ্গে কর্মকাণ্ডের সঙ্গে এই মহান বিজ্ঞানী যুক্ত ছিলেন। এছাড়াও উনি ভিজিটিং সায়েন্টিস্ট সার্নার, ভিজিটিং সায়েন্টিস্ট JAEA জাপান, ভিজিটিং সায়েন্টিস্ট RIKEN
2018, visiting scientist ETH Julie, visiting scientist TU Delpit। এছাড়াও আরো একটা যেটা আমাদের কাছে খুব গৌরবের এবং কয়েকটা বেশ বড় বড় প্রজেক্ট উনি লিড করেছেন, তার মধ্যে বেশ কয়েকটা করেছেন, তার মধ্যে একটা অ্যামাউন্ট বলি যেটা ছিল 6 মিলিয়ন, ওই অ্যামাউন্টটা ছিল। তা এই ধরনের একটা প্রজেক্ট উনি লিড করেছেন। এছাড়া আছে 6 মিলিয়ন আছে, 50 মিলিয়ন আছে, 2 মিলিয়ন, সবচেয়ে বেশি 6 মিলিয়ন, 60 মিলিয়ন। এছাড়াও প্রায় 450 উপরে এই আমাদের বিজ্ঞানের পাবলিকেশন রয়েছে বিভিন্ন জার্নালে। ওনাকে পেয়ে আমাদের কলেজের তরফ থেকে আমরা ভীষণ গর্বিত, আন্তরিক আমাদের শুভেচ্ছা জানাই। এবং আজকের এই বিজ্ঞান দিবস উপলক্ষে উনি আজকে আমাদের কাছে কিছু বলবেন, তার জন্য আমরা খুব গর্বিত। আমি অনুরোধ করি আমাদের প্রোগ্রামের তরফ থেকে, কলেজের তরফ থেকে কিছু বলার জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। প্রফেসর কাটুয়া, প্রিন্সিপাল, ভাটার কলেজ, প্রফেসর চিত্তরঞ্জন সাহু, প্রফেসর পূর্ণ সাহু, স্যার প্রফেসর মতিলাল মাইতি এখানে আছেন। হ্যাঁ, আর আমার খুব ভালো লাগছে আপনাকে দেখে। হ্যাঁ, ডক্টর শুভঙ্কর সর্দার, ডক্টর আলাউদ্দিন দফাদার, অনেক আমি দেখতে পাচ্ছি এখানে প্রায় 100-র মতো পার্টিসিপেন্ট রয়েছে। এটা আমার কাছে খুব ভালো লাগছে। হ্যাঁ, আমি তো আপনাকে একটা ছোট 1 পাতা পাঠিয়েছিলাম, এত কথা আপনি কোথা থেকে বললেন? হ্যাঁ, আমি এত কথা তো আপনাকে পাঠাইনি আমার সম্বন্ধে। হ্যাঁ, 1 পাতা পাঠিয়েছিলাম। যাই হোক, অনেক বড় ইন্ট্রোডাকশন দিয়েছেন, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমি শেয়ার করছি। আমি এই মুহূর্তে আমার জায়গায় নেই, আমি আছি ম্যাঙ্গালোরে। এখানে একটা কনফারেন্সে এসেছি, কাজেই পুরোটা আমি করতে পারছি না। হ্যাঁ, তা আমি অতটা প্রিপার্ড নেই। হ্যাঁ, আমাকে একটু বলবেন, প্লিজ শেয়ার দ্য স্ক্রিন। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে। তা আজকের এই বিজ্ঞানে যেটা ডক্টর সাহু বললেন, আমি সেই জায়গাটায়, কারণ আমাকে বলা হয়েছে যে সবাই এখানে বিজ্ঞানের ছাত্র নয়, ছাত্রছাত্রীদের মধ্যে, কিন্তু ডক্টর সাহু যেটা বললেন যে বিজ্ঞান মনস্কতাটা সবচেয়ে বেশি দরকার। আমরা এআই করছি, সেটা নিশ্চয়ই বিজ্ঞানের অগ্রগতি। আমরা টেকনোলজিতে অনেক বেশি এগিয়ে যাচ্ছি। টেকনোলজিতে অনেক বেশি এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি আমাদের নারীদের প্রতি সম্মানটাও ঠিক ততটাই না এগোয়, তাহলে সেটা কিন্তু বিজ্ঞান নয়। হ্যাঁ, সেটা সেই জায়গাটা বিজ্ঞান নয় বলে আমি মনে করি। এবং আজকে যে জায়গাটা আমরা যাচ্ছি আর কি, কিছুটা আমরা টেকনোলজি নিয়ে অনেক কথা বলছি, এআই নিয়ে অনেক কথা বলছি, কিন্তু সাথে সাথে আমরা হয়তো কিছুটা পিছিয়ে পড়ছি। কাজে আমার মনে হয়েছে আমি কিছুটা অবিন্যস্ত, কারণ আমি গত 2-3 দিন ধরে আমি ম্যাঙ্গালোরে আছি, সম্পূর্ণভাবে তৈরি করতে পারিনি যতটা আমার মনে হয়েছে। তা আমার আজকে সম্পূর্ণ মৌলিক, সম্পূর্ণ দেশীয়, এবং মৌলিক এবং দেশীয়র পরে আমি কিছুটা আন্তর্জাতিক হয়ে যাব, সোললি নেটিভ, সোললি ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল। এই শব্দটুকু, সোললি নেটিভ, সোললি ন্যাশনাল, এই শব্দটুকু আমার ধার করা শব্দ। এটা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্সের ওয়েবসাইটে ওদের হিস্ট্রিতে পাওয়া যাবে। তার আগে আমি একটু আমার বিশ্ববিদ্যালয়
ডায়মন্ড হারবার এখন বর্তমান বিশ্ববিদ্যালয়, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের পরিচয় করে দিতে যাই। এটা সুন্দরবন এবং কলকাতা থেকে সমদূরত্বে কাজে যতটাই দূরত্ব হাই রাইজারের ততটাই দূরত্বটা হচ্ছে সুন্দরবনের বাঘের। কিন্তু 20% ছাত্রছাত্রী কলকাতার দিক থেকে আসে, বাকি 60% ছাত্রছাত্রী কিন্তু সুন্দরবনের দিক থেকে আসে। কাজে অত্যন্ত প্রত্যন্ত গ্রামের যারা হয়তো ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় না থাকলে যারা হয়তো তাদের মাস্টার্স ডিগ্রি হতো না, ঠিক সেই রকম ছাত্রছাত্রীরাই এখানে আসে। আমি এখানে থেকে গত 4 বছর ধরে 2022 থেকে এখানে আছি এবং অত্যন্ত গর্বিত আমার এই ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় নিয়ে। আমার কতগুলো তারিখ এর কথা মনে পড়ে বলতে গেলে, অবিন্যস্তভাবে তারিখগুলো চলে আসে। 10ই ডিসেম্বর 1911, 10 ডিসেম্বর 1930, 25th ফেব্রুয়ারি 2022, সেই তারিখগুলো আমি আপনাদের বলবো। ছাত্রছাত্রীরা আমার যদি ওখানে বলার থাকতো, আমি যদি সামনাসামনি বলতাম, যেটা আমি সবসময় পছন্দ করি, এই 5ই ডিসেম্বর 1963, 1963 সালে 5ই ডিসেম্বর, এটা নিশ্চয়ই তোমাদের জানা আছে ছাত্রছাত্রীদের যে এই দিনটি কেন গুরুত্বপূর্ণ। যাই হোক, জানুয়ারি 24, 1857, জুলাই 29, 1876, এই বাড়িটা বউবাজারের একটা বাড়ি, যেটা ডক্টর মহেন্দ্রলাল সরকার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স, প্রথম বিজ্ঞান গবেষণা কেন্দ্র, ভারতের প্রথম বিজ্ঞান গবেষণা কেন্দ্র 1876 সালে বউবাজারের একটা বাড়িতে তৈরি হয়। আমাদের ইতিহাসটা ভীষণ গর্বের ইতিহাস। মানে আমরা যদি ভাবি আমাদের বিজ্ঞানের ইতিহাসটা কি, কারা এই বিজ্ঞানটাকে আজকে এগিয়ে নিয়ে গেছেন ভারতবর্ষের বিজ্ঞানে, সেখানে আমার রাজ্য পশ্চিমবাংলা, আমার কলকাতা, আমার পশ্চিম মেদিনীপুর, এদের অবদান অনেক বেশি। সারা ভারতবর্ষের ক্ষেত্রে 1857 জানুয়ারি 24 ইউনিভার্সিটি অফ ক্যালকাটা প্রতিষ্ঠা হয়, সিপাহী বিদ্রোহের বছরে। কাজে এই ভারতবর্ষের প্রথম বিশ্ববিদ্যালয়, আমি রাজাবাজার বিজ্ঞান কলেজে আমি ক্লাস নেই, এখনো নেই, পাশাপাশি যখন আমি লিফট দিয়ে উঠি তখন এই দুটো মূর্তি আমি দেখতে পাই, স্যার রাসবিহারী ঘোষ, ডক্টর তারকনাথ পাল, এবং সেখানে লেখা আছে, কি লেখা আছে আমি এটা পড়ছি, completely unaided by the colonial British government. খুব ইম্পর্টেন্ট কথা, কমপ্লিটলি আনএইডেড, কলোনিয়াল ব্রিটিশ গভর্নমেন্টের থেকে কোনো সাহায্য ছাড়া দ্য ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ওয়াজ ফাউন্ড ইন মার্চ 27, 1914. কলকাতা বিশ্ববিদ্যালয় 1857, কিন্তু সায়েন্স কলেজ 27 মার্চ 1914 বাই দ্য গ্রেট ভিশনারি স্যার আশুতোষ মুখার্জি, using the generous donation from Sir Taraknath Pali and Sir Rasbihari Ghosh, who together donated nearly 37.5 lakhs of rupees. 1914 সালে 37 লক্ষ টাকা, আজকের দিনের কত শো কোটি, সেটা কয়েকশো কোটি টাকা হতে পারে, সেটা ভেবে নেওয়া যেতে পারে। And the premises, the গোটা সায়েন্স কলেজের ক্যাম্পাসটা স্যার তারকনাথ পালিতের ছিল, premises owned by Sir Pali. এই সায়েন্স কলেজের প্রথম ব্যাচ অফ টিচার্সদের মধ্যে কারা ছিলেন, তাদের প্রত্যেকটা নাম আমার গায়ের লোমকূপ খাড়া করে দেয়। আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রামন, সিভি রামন, যার জন্য আজকের আমাদের এই সায়েন্স ডে, শিশির কুমার মিত্র, আর ওই 1915 সালের প্রথম ব্যাচের এমএসসি ব্যাচ, তারা কারা ছিল,
সত্যেন্দ্রনাথ বোস, মেঘনাথ সাহা, জ্ঞানচন্দ্র ঘোষ, জ্ঞানেন্দ্রনাথ মুখার্জি and others. So the college, Science College বলছে, the college served as the cradle of Indian science, winning Nobel Prize by Sir Raman in 1930 and many fellowships of Royal Society. Acharya Prafulla Chandra Ray established the Bengali chemical and pharmaceutical world, a step towards self-reliance of our country. আমি যেখানে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে ক্লাস নিই, 4 তলায়, দোতলায়, ঠিক তার নিচে দোতলায় একটা ছোট ঘর। সেই একটা ছোট ঘরে স্যার প্রফুল্লচন্দ্র রায় তিনি বলতেন যে আমি আমার জায়গা থেকে, আমার কর্মক্ষেত্র থেকে বেশি দূরে গেলে যাতায়াতের পথেই আমার সমস্ত চলে যাবে। ওই ছোট একটা ঘরে, যেটা এখন প্রফুল্লচন্দ্র রায় মেমোরিয়াল ঘর হিসাবে আছে, সেই ঘরে প্রফুল্লচন্দ্র রায়, আচার্য প্রফুল্লচন্দ্র রায় থাকতেন। সারা জীবন তিনি ওইখানেই কাটিয়েছেন। এই হচ্ছে আমাদের বিজ্ঞানের ইতিহাস। আশুতোষ মুখার্জি, জগদীশ চন্দ্র বসু, মহেন্দ্রলাল সরকার, অমৃতলাল সরকার, এরা হচ্ছে আমাদের বিজ্ঞান শুরুর দিকে। এবং বিজ্ঞান কোনো আলাদা বস্তু নয়, বিজ্ঞান জ্ঞান চর্চার একটা বিশেষ অংশ, সমগ্র জ্ঞান চর্চার একটি বিশেষ অংশ। আমার কাছে বিজ্ঞানের প্রথম পাঠ শুরু হয় বর্ণ পরিচয় দিয়ে। এই আমি বলেছিলাম পশ্চিম মেদিনীপুরের ঈশ্বরচন্দ্র গ্রাম, সেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে, হ্যাঁ, আজকে আমরা বিজ্ঞানকে কোথায় আমরা এতটা পেতাম কিনা সন্দেহ। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্সের ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন এই সংস্কৃতের পণ্ডিত, হ্যাঁ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বর্ণ পরিচয় এবং তার বইয়ের রয়্যালিটি বিক্রি করে তিনি লক্ষ লক্ষ টাকা পেতেন তখনকার দিনে, এবং সেই সম্পূর্ণ টাকায় তিনি বিশেষভাবে প্রায় পুরোটাই ব্যয় করেছেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্সকে ডোনেশন। কাজেই বিজ্ঞানের জন্য বিজ্ঞান মানে শুধু বিজ্ঞান নয়, আমি বারবার বললাম, শুধু এআই নয়, হ্যাঁ। এবং আবার সেই মহিলাদের কথা আসছে। আজকে যদি আমরা মহিলাদের সম্মান না করি, আমরা যদি মাকে সম্মান না করি, আমাদের বোনকে সম্মান না করি, তাহলে আমাদের এই বিজ্ঞান দিবসের কথা ভাবা ভুল। হ্যাঁ, আমরা শুধুমাত্র টেকনোলজিতে বিজ্ঞান হয় না। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার প্রমাণ একদিকে তিনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ কাল্টিভেশন ফর সায়েন্সকে তিনি পৃষ্ঠপোষকতা করেছেন, তিনি বর্ণ পরিচয় লিখেছেন, আমাদের অবাকক্ষ শিখিয়েছেন, তিনি শিশু মানে বহু বিবাহ রোধ করেছেন, নারীদের সম্মান দিয়েছেন। এটাই হচ্ছে বিজ্ঞান। এই বিজ্ঞানটাকে, বিজ্ঞানের এই জায়গাটাকে ভাবতে হবে। আসি সিভি রামনের কথায়। ফেব্রুয়ারি 28, আজকের দিন 1928, আজকে 97 বছর আগে রামন এফেক্ট ওয়াজ ডিসকভার্ড। রামন 1907 থেকে 1933 সাল অবধি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ কাল্টিভেশন অফ সায়েন্সে কাজ করেছেন। অ্যান্ড এখান থেকেই তিনি সেলিব্রেটিং রামন এফেক্ট ডিসকভার করে 1930 সালে নোবেল প্রাইজ পেয়েছেন। আমি বেশি বিজ্ঞান ছোব না, সামান্য একটু বিজ্ঞান ছই। রামন এফেক্ট পরে একটা কিছুতে যখন লাইট পড়ে, লাইটটা স্ক্যাটার্ড হয়। স্ক্যাটারের বেশিরভাগটা হচ্ছে র্যালে স্ক্যাটারিং, হ্যাঁ, যেটা আমরা যে এনার্জি নিয়ে করছে সেই এনার্জি নিয়েই লাইটটা বেরিয়ে যাচ্ছে। এটাই কিন্তু 99.999999%, হ্যাঁ, খুব সামান্য একটা অংশ, অত্যন্ত, এবং সেই জন্য এটা বার করা অত্যন্ত কঠিন। খুব সামান্য একটা অংশ যেখানে এনার্জিটা বেশি, যে এনার্জি নিয়ে করছে তার থেকে অন্য এনার্জি নিয়ে স্ক্যাটার করছে, এটাকেই বলা হয় রামন স্ক্যাটারিং। রামন স্ক্যাটারিং of the Raman effect is the inelastic scattering of photons by matter
meaning that there is both an exchange of energy and a change in the light's direction. Light the direction that change করছে. Typically, this effect involves the vibrational energy being gained by a molecule as incident photons প্রতি ডেসিবেল লেসার। রামন একজন অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার হিসাবে কাজ করতেন, হ্যাঁ, সরকারি কাজ। সকাল এটা একটা সাধনা ছাড়া কিছু হয় না, বিজ্ঞানের একটা সাধনা। হ্যাঁ, সকাল 5:30 থেকে সকাল 9:30 তিনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্সে থাকতেন। সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি সরকারি চাকরি, এক মিনিট আগেও নয়, 1 মিনিট পরেও নয়, 10টা থেকে 5টা তিনি সরকারি চাকরি করতেন। সরকারি চাকরি করেই সামান্য কিছু খেয়ে দিয়ে 5:30 থেকে 9:30 রাত্রি আবার তিনি আইএসএসে কাজ করতেন। তাই সকালে 4 ঘন্টা, বিকেলে 4 ঘন্টা, 8 ঘন্টা, 8 ঘন্টা তিনি আইএসএসে কাটাতেন এবং 7 ঘন্টা তিনি সরকারি চাকরির জন্য দিতেন, হ্যাঁ, প্রতিদিন। আর রবিবার সকাল 5:30 থেকে 9:30 তিনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্সে কাটাতেন। ওই একটা দিনের মধ্যে করি, আমি জিজ্ঞেস করেছিলাম 5 ডিসেম্বর 1963 এই কলেজের শুরু হয় এবং এই কলেজের জন্য 1963 সালে 1 লাখ টাকা ডোনেশন দেওয়া হয়েছিল। 1963 সালের 1 লাখ টাকা আজকের কয়েক কোটি টাকা। কাজে এখানেও একজন শিক্ষানুরাগী ব্যক্তি শিক্ষার জন্য, শিক্ষার প্রগতির জন্য 1963 সালে যেখানে কয়েক পয়সা এক একজনের স্যালারি থাকতো, 1 টাকা স্যালারি থাকতো, সে 1963 সালে 1 লাখ টাকা ডোনেট করেছিলেন। এই টাকাটা কম টাকা নয়। তার অনুরাগটা ভাবতে হবে। তো এইভাবেই কিন্তু বিজ্ঞান এগিয়ে গেছে। বিজ্ঞান শুধুমাত্র বিজ্ঞানীদের জন্য এগিয়েছে তাই নয়, বিজ্ঞান এগিয়েছে বিজ্ঞান মনস্ক মানুষের জন্য। বিজ্ঞান এগিয়েছে যারা সমাজকে ভালোবাসেন, যারা সমাজের প্রতি শ্রদ্ধাশীল, হ্যাঁ, তাদের জন্য। এই হচ্ছে আমার প্রথম অংশ। দ্বিতীয় অংশ আমি বলেছিলাম, দ্বিতীয় অংশে ইন্টারন্যাশনাল। দ্বিতীয় অংশে আমি আরেকজন নারীর কাহিনী তুলে ধরতে চাই বিজ্ঞান দিবসে, আন্তর্জাতিক। হ্যাঁ, অবশ্যই তার নাম হচ্ছে মেরি স্কট কিউরি, মেরি কিউরি। আইনস্টাইন তার সম্বন্ধে বলেছিলেন, অফ অল সেলিব্রেটেড the only one whom fame has not corrupted. মেরি কুরিকে তার যশ তাকে করাপ্ট করেনি। হ্যাঁ, সেই জন্যই আমি একজন মহিলা বিজ্ঞানী বলে না, একজন বিজ্ঞানী বলে তার জীবনকে তুলে ধরতে চাই। আমার নিজস্ব কিছু স্মৃতিচারণ আছে কিউরি লিগাসি। আমি একটা রিকোয়েস্ট করবো, কারো বোধহয় মাইক্রোফোনটা অন আছে, হ্যাঁ, মাইক্রোফোনটা একটু অফ করে দিলে একটু সুবিধা হয়, এই নয়েজটা থাকবে না। হ্যাঁ, যদি কারো মাইক্রোফোনটা অন থাকে, মাইক্রোফোনটা একটু হ্যাঁ, একটা মাইক্রোফোন থেকে আসছিল। দ্য কিউরি লিগাসি আমার নিজস্ব কিছু স্মৃতি আছে। আমি নিজে কয়েক ঘন্টা এই কিউরি ফ্যামিলির সঙ্গে কাটিয়েছি এবং আমি মাদাম কুরিকে দেখেছি। আমি সেই কাহিনী বলবো এই বিজ্ঞান দিবসে। আমি মাদাম কুরিকে দেখেছি। মাদাম কুরি 1867 সালে ওয়ার্সতে জন্ম করে। 5 বোনের মধ্যে তিনি ইয়াংগেস্ট ছিলেন। 11 বছর বয়সে তার বড় বোন টাইফয়েডে মারা যায় এবং তার মা টিউবারকিউলোসিসে মারা যায়। 16 বছর বয়সে গোল্ড মেডেল ওয়ার্সো থেকে, পোল্যান্ড থেকে তিনি গোল্ড মেডেল পেয়ে ফার্স্ট হন। অ্যান্ড তার আরেক বোন ব্রোনিয়া যখন যান মেডিসিন পড়তে, তখন হার চয়েস ওয়াজ আইদার সেন্ট পিটার্সবার্গ অর ফ্রান্স। তাদের যথেষ্ট টাকা ছিল না, হ্যাঁ,
মাদাম কুরি লোকের বাড়িতে কাজ করে তার দিদির জন্য টাকা পাঠাতেন, এবং তার দিদি বলেছিলেন যখন তার টাকা হবে তখন তিনি তার ছোট বোনকে প্যারিসে নিয়ে যাবেন। এইভাবেই মাদাম কুরি প্যারিসে চলে যান। আলটিমেটলি মাদাম কুরি একটা স্যাঁতস্যাঁতে ঘরে, যেখানে কোনো ইলেকট্রিসিটি নেই, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের খুব কাছে একটা ঘরে থাকতেন। 1893 সালে she graduated top of her class, first time physics. The only woman who completed her studies in physics in her class, Paris University. তারপরের বছর সে ম্যাথামেটিক্স পড়ার জন্য একটা স্কলারশিপ পান এবং ম্যাথামেটিক্সও সেকেন্ড হন। 1895 সালে পিয়ের কুরির ল্যাবরেটরিতে তিনি কাজ করতে শুরু করেন এবং 1897 সালে তার প্রথম সন্তান হয়। 1897 সালে মাদাম কুরি ডিসাইড করেন তার ডক্টরাল ডিগ্রির জন্য কাজ করবেন। 1895 সালে এর মধ্যে একটা ঘটনা ঘটেছে, রঞ্জন এক্স রে ডিসকভার করেছে এবং 1 বছরের মধ্যে 1000 আর্টিকেল, 50টা বুক এক্স রে নিয়ে কথা বলেছে। সবাই তখন এক্স রে নিয়ে কাজ করতে চাইতো, কিন্তু মাদাম কুরি বললেন আমি এক্স রে নিয়ে কাজ করব না। 1896 সালে 29শে ফেব্রুয়ারি একটা ঘটনা ঘটে যায়। 1896 সাল লিপ ইয়ার। কি ঘটনা ঘটে? হেনরি বেকারেল, পিয়ের কুরি এবং মাদাম কুরি রেডিও অ্যাক্টিভিটি, তেজস্ক্রিয়তা ডিসকভার করে। এই তেজস্ক্রিয়তা ডিসকভার করা একটা বিশাল কাজ, এবং ফিজিক্সের ক্ষেত্রে এটা বিশাল ব্যাপার। প্রথম ফিজিক্সে বলা হয় যে তাহলে একটা পরমাণু ভেঙে যাচ্ছে। এই পরমাণু ভেঙে যাওয়ার ব্যাপারটা বেকারেল শুধুমাত্র তেজস্ক্রিয় ফেনোমেনাটা করে, কিন্তু পরমাণু ভেঙে যে তেজস্ক্রিয়তা হচ্ছে, অর্থাৎ পরমাণু যে পদার্থের ক্ষুদ্রতম নয়, তার কেউ যদি ভাঙা যায়, সেটা কিন্তু মাদাম কুরি করেন, এবং সেই জন্য মাদাম কুরি বেকারেল এবং পিয়ের কুরির সাথে নোবেল প্রাইজ পারেন। 8ই ফেব্রুয়ারি 2013, 1896 সাল থেকে আমি 2013 চলে এসেছি। এই সেই যন্ত্র, যে যন্ত্র দিয়ে মাদাম কুরি তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন, মাদাম কুরি এবং পিয়ের কুরি। 2013 সালেও এই যন্ত্রটি কিন্তু কাজ করে। এটা প্যারিসের কিউরি মিউজিয়ামে রাখা হয়েছে এবং 2013 সালে, তার আগে আমি বলি, 1898 সালে মাদাম কুরি রেডিয়াম এবং পোলোনিয়ামের মতো দুটি মৌলের কথা বলেন। সেই একই বছর নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হয়। মাদাম কুরি 2003 সালে প্রথম নোবেল প্রাইজ পান, তার আবিষ্কারের জন্য, রেডিয়াম এবং পোলোনিয়াম। 10ই ডিসেম্বর 1911 সালে মাদাম কুরি দ্বিতীয় নোবেল প্রাইজ পান। তা এমন কি ঘটলো? 8 বছরের মধ্যে মাদাম কুরিকে দ্বিতীয় নোবেল প্রাইজ দিতে হলো। আইনস্টাইন দ্বিতীয় নোবেল প্রাইজ পাননি, ফেইনম্যান দ্বিতীয় নোবেল প্রাইজ পাননি, ফের্মি দ্বিতীয় নোবেল প্রাইজ পাননি। আইনস্টাইনের তো অনেক আবিষ্কার, তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য। তার সবচেয়ে বড় আবিষ্কার রিলেটিভিটি, তার জন্য তিনি দ্বিতীয় নোবেল প্রাইজ পাননি। কিন্তু এমন কি ঘটলো যে মাদাম নোবেল কমিটি ঠিক করলো যে মাদাম কুরিকে দ্বিতীয়বার নোবেল প্রাইজ দিতে হবে, এবং এবার এককভাবে। সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, সেটাকে একটু বুঝতে হবে। নোবেল কমিটি যখন দেওয়া হয়, তখন রাজাকে বলা হয়, সুইডেন রাজাকে বলা হয় যে কেন আমরা একে নোবেল প্রাইজ দিয়েছি। সেই নোবেল প্রেজেন্টেশন লেকচার থেকে আমি তুলছি। তারা বলছে, ইন রেকগনিশন অফ দ্য পার্ট she has played in the development of chemistry by the discovery of the chemical elements radium and polonium, by the determination of properties of radium, by isolation of radium in pure state. এটা 2010 সালে তিনি রেডিয়ামটাকে আইসোলেট করেন। 1898 সালে তিনি চিন্তা করেছিলেন রেডিয়াম এবং পোলোনিয়ামের কথা, কিন্তু তাকে প্রমাণ করতে পারেননি। 2010 সালে তিনি কয়েক মিলিগ্রাম রেডিয়ামকে কয়েক টন পিচ ব্লন্ড থেকে আলাদা করেন এবং
এই প্রথম একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্ট, রেডিয়াম থেকে আলফা পার্টিকেল বেরোচ্ছে। আলফা পার্টিকেল কিছুই নয়, হিলিয়াম। তাহলে একটা এলিমেন্ট আরেকটা এলিমেন্টে পরিণত হচ্ছে, যেটা আমাদের অ্যালকেমিস্টরা বলতো। তো অ্যালকেমিস্টদের যে কথাগুলো, সেই কথাগুলো আজকে মাদাম কুরির এই দ্বিতীয় 2010-এ যখন রেডিয়াম আবিষ্কার হলো, যখন সেখান থেকে আলফা পার্টিকেল বেরোয় বলা হলো, হ্যাঁ, তাহলে সেটা প্রমাণিত হলো যে একটা মৌল অন্য একটা মৌলতে পরিণত হতে পারে। হ্যাঁ, অ্যালকেমিস্টের কথাগুলো অনেক সঠিকভাবে একটা বৈজ্ঞানিক রূপ পেল। তার জন্য ইম্পর্টেন্ট নয় একটা রেডিয়াম এবং পোলোনিয়াম, এই তেজস্ক্রিয় মৌল, তার আগে ইউরেনিয়াম হয়েছে, ইউরেনিয়াম থোরিয়াম হয়েছে, কয়েকটা মতো তেজস্ক্রিয় মৌল আবিষ্কার হয়েছে। নোবেল কমিটি বলছে এই দুটোর, রেডিয়াম এবং পোলোনিয়াম এগুলো ন্যাচারাল, হ্যাঁ, মানে নেচারে পাওয়া যায়। এটা মানে হচ্ছে আরো অনেক রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার হবে, তার সূচনা হলো। যখন 4-5টা তেজস্ক্রিয় মৌল ছিল, তখন নোবেল কমিটি বলে এখনকার দিনে এখন আমাদের 3000 রেডিও অ্যাক্টিভ আইসোটোপ আছে। তার থেকেও বড় কথা, মাদাম কুরির আবিষ্কার, এই কথাগুলো, লাস্ট কথাগুলো, মাদাম কুরির আবিষ্কার বিজ্ঞানের যে সীমারেখাটাকে ভেঙে দেয়। The science has acquired an added importance by virtue of its numerous points of contact with many other natural science, physics, meteorology, geology, physiology, medicine। অর্থাৎ মাদাম কুরির আবিষ্কার এই সমস্ত বিজ্ঞানকে এক জায়গায় নিয়ে যায়, এক ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স শুরু হয়। সেই জন্যই মাদাম কুরি তার দ্বিতীয় নোবেল প্রাইজটা পেলেন। কেন মাদাম কুরিকে আমি নিয়ে এসেছি? রেডিয়াম বার করার সঙ্গে সঙ্গেই রেডিয়াম নিয়ে প্রচুর কাজ হতে শুরু করলো, রেডিয়ামকে ক্যান্সারের বা টিউমার সারানোর জন্য, যদি এখন সেভাবে হয় না, সেগুলো রেডিয়াম শুরু হলো। এরকমভাবে রেডিয়াম বাথের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হতো, রেডিয়াম থেরাপি হতো। একটা রেডিয়াম ইনস্টিটিউট হলো 1999, যে রেডিয়াম ইনস্টিটিউট ফ্রান্স যখন 1914 সালে যুদ্ধ ডিক্লেয়ার করলো, তখন এই রেডিয়াম ইনস্টিটিউট থেকে, এত বড় ইনস্টিটিউট থেকে সবাই ছেড়ে চলে গেল, দুজন ছাড়া, একজন মেকানিক যার হার্টের অসুখ ছিল বলে ছাড়তে পারেনি, আর মাদাম কুরি। মাদাম কুরি 1919 সালে মাদাম কুরি একটা নয়, দুটো নোবেল প্রাইজ পেয়েছে। একজন বিজ্ঞানী যিনি দুটো নোবেল প্রাইজ পেয়েছেন, তিনি বললেন না, যুদ্ধে সৈনিকরা মারা যাচ্ছে, আমাকে কিছু করতে হবে। এই বিজ্ঞান কতটা সমাজের জন্য করতে পারে, কতটা মানুষের জন্য ভাবতে পারে। বিজ্ঞান মানে মানুষের জন্য ভাবা। তা মাদাম কুরি নিজে ডিজাইন করে এই একটা গাড়ি তৈরি করলেন, যে গাড়িকে পেটি কিউরি বলা হয়, পেটি মানে ছোট, ছোট কিউরি নাম দিলেন। সেই গাড়িতে তিনি এক্স রে মেশিন বসালেন। এক্স রে চালানোর জন্য তার ডায়নামো চাই, ইলেকট্রিসিটি চাই, সেটাও তিনি নিজে ডিজাইন করলেন, পুরো গাড়িটা নিজে ডিজাইন করলেন। এই গাড়ি ডিজাইন করে তিনি যুদ্ধক্ষেত্রে চললেন। না, আমি যদি এক্স রে করতে পারি সৈনিকদের, তাহলে ডাক্তারদের অস্ত্রোপচার করার সুবিধা হয়, কিন্তু সঙ্গে তো কাউকে নিতে হবে। হ্যাঁ, মাদাম কুরি কাকে নিলেন? তার 19 বছরের মেয়ে। ভাবুন, ভালো অবস্থা ছিল না তখন, প্যারিসের যুদ্ধক্ষেত্র, জার্মানির আগ্রাসন, খুব যে ভালো অবস্থা ছিল না তখন। সেখানেও তখন অনেক বিভৎস ঘটনা ঘটত। সেই বিভৎস ঘটনার মধ্যে যুদ্ধক্ষেত্রে এই গাড়িতে মাদাম কুরি তার সবচেয়ে প্রিয় মানুষটাকে, হ্যাঁ আমি বলি কুরবানি যখন দেওয়া হয়, হ্যাঁ, কুরবানি মানে হচ্ছে সবচেয়ে প্রিয় মানুষকে হত্যা করতে দেওয়া। হ্যাঁ, তা মাদাম কুরি তার সবচেয়ে প্রিয় কে? তার প্রথম কন্যা 19 বছরে আইরিন কুরিকে নিয়ে এই গাড়িতে চললেন যুদ্ধক্ষেত্রে মানুষকে সেবা করতে। কখনো গাড়ি টায়ার ভেঙে যাচ্ছে, এবড়ো খেবড়ো রাস্তা, হ্যাঁ, সেখানে আইরিন কুরি, হ্যাঁ, তার 19 বছরের কন্যাকে ট্রেনিং দিয়ে
মাদাম কুরি চললেন যুদ্ধক্ষেত্রে। যুদ্ধ শেষ হলো 10ই ডিসেম্বর 1935, আরেকটা নোবেল প্রাইজ। এর মধ্যে মানে মাদাম কুরির নোবেল প্রাইজ 1903 সাল থেকে 1935 সালের মধ্যে, এর মধ্যে বেকারেল, পিয়ের কুরি, মাদাম কুরি, আলবার্ট আইনস্টাইন, জেমস চ্যাডউইক, নিলস বোর সবাই এসে গেছে। কিন্তু তখনও আসেনি সাইক্লোট্রন বলে যন্ত্রটা, তখনও তৈরি হয়নি। ফেরমির কথা লোকে জানে না, রিয়াক্টর তৈরি হয়নি, লরেন্সের কথা জানে না। সেই সময় নোবেল প্রাইজ পেলেন আর কেউ নয়, মাদাম কুরির এই মেয়ে, যে যুদ্ধক্ষেত্রে মাকে সাহায্য করার জন্য গিয়েছিলেন, আইরিন কুরি আর তার স্বামী ফ্রেডরিক জুলিও কুরি। তারা আর্টিফিশিয়ালি তেজস্ক্রিয়তা তৈরি করলেন in recognition of their synthesis of new radioactive element. ওই যে স্যার বললেন আমাদের পেপারের কথা, হ্যাঁ, সেই আমরা অনেক পেপার লিখি, অনেক বড় বড় পেপার লিখি। আমি একটা কথা বলতে চাই শুধু, এই যে আইরিন কুরির যে পেপারটার জন্য তিনি নোবেল প্রাইজ পেলেন না, সেই পেপারটা নেচারে বেরিয়েছিল, একটা পুরো পাতাও নয়, আধ পাতার কিছু বেশি তার পেপারটা ছিল, যে পেপারে তিনি বললেন আমরা তেজস্ক্রিয়তা, কৃত্রিমভাবে তেজস্ক্রিয়তা তৈরি করেছি এই যন্ত্র দিয়ে, এবং তার জন্য এই কৃত্রিম তেজস্ক্রিয়তা মানুষের জীবনটাকে পাল্টে দেয়। এইটা যারা ইন্টারেস্টেড তারা হচ্ছে এই রিয়াকশন, অ্যালুমিনিয়ামের উপর আলফা পার্টিকেল দিয়ে 30 ফসফরাস আর বোরনের সঙ্গে আলফা পার্টিকেল দিয়ে 30 নাইট্রোজেন হয়। তারপরের ইতিহাস তো সাইক্লোটনের ইতিহাস, সাইক্লোটন করা হয়, রিয়াক্টর করা হয়, ফেরমি রিয়াক্টর তৈরি করে, হ্যাঁ, নতুন এলিমেন্ট, এবং নিউক্লিয়ার সায়েন্স এর একটা গোলই হলো ওয়ার্কিং ফর লাইফ, ট্রিটমেন্ট ফর ডায়াগনোসিস ক্যান্সার, ডেডলি ডিজিজ, এবং ট্রান্সডিসিপ্লিনারি, একটা ডিসিপ্লিন থেকে অন্য ডিসিপ্লিনটা এগিয়ে যাওয়া। এটা হচ্ছে মাদাম কিউরি মিউজিয়ামের ছবি, জুলিও কুরি, মাদাম কুরি, আইরিন কুরি, ফ্রেডরিক কুরি। যে কথা বলছিলাম 8ই ফেব্রুয়ারি 2013, হ্যাঁ, আমি আগে একবার দেখিয়েছিলাম 8ই ফেব্রুয়ারি 2013, হ্যাঁ, এই যন্ত্রটা দেখিয়েছিলাম 8ই ফেব্রুয়ারি 2013। কেন এই দিনটা বারবার আসছে? কারণ এই দিনটায় আমার একটা মধ্যাহ্ন ভোজের নিমন্ত্রণ ছিল, এবং সেই মধ্যাহ্ন ভোজের নিমন্ত্রণটা আমার আমি বলেছি, অনেক জায়গায় বলেছি, এই গল্পটা আমি বলেছি, যতবারই বলি ততবারই আমার গায়ের প্রত্যেকটা লোক দুটো কাটা দিয়ে ওঠে। আমার নিমন্ত্রণ ছিল মধ্যাহ্ন ভোজের প্যারিসের একটা 2 BHK বা 3 BHK, আমাদের ভাষায় 3 BHK ফ্ল্যাটে, 2013। এই ভদ্রলোকের নাম পিয়ের জুলিও এবং তার স্ত্রী, এর বাড়িতে ইনি গৃহকর্তা, ইনি আমাকে নিমন্ত্রণ করেছিলেন। পিয়ের জুলিও হচ্ছে আইরিন কুরির ছেলে, আইরিন কুরির পুত্র পিয়ের জুলিও। কাজে আমি সেই বাড়িতে, আমার মধ্যাহ্ন ভোজের নিমন্ত্রণ ছিল, যে বাড়ি থেকে 5টা নোবেল প্রাইজ এসছে। সেই বাড়িতে আইরিন কুরির ছেলে পিয়ের জুলিও, তখন তার 82 বছর বয়স। আমি সেই বাড়িতে 5 ঘন্টা প্রায় সময় কাটিয়েছিলাম, এবং বেসিক্যালি আমি কিছু করতে পারিনি, আমি ছবি তুলতে পারিনি। হ্যাঁ, পরে মনে হয় না ঠিক আছে আমি তুলিনি, কারণ আমি একটু বেশি কথা বলি, এটা আমার বাজে স্বভাব, হ্যাঁ, কিন্তু সেদিন আমি কোনো কথা বলিনি। আমি ওই 5 ঘন্টা শুধু পিয়ের জুলিওর কথা শুনে গিয়েছিলাম। 5 ঘন্টা পিয়ের জুলিও, আইরিন কুরির ছেলে, মাদাম কুরির নাতি, হ্যাঁ, তার কথা শুনে গিয়েছিলাম। মানে এখানে একটা দুটো ছবি তুলেছিলাম, সেটা আমি দেখাচ্ছি, এই ছবিটা, হ্যাঁ, দেয়ালে, এই ডান দিকের দেয়ালে এই ছবিটা ছিল। তা আমি একটু সেই ছবির দিকে তাকিয়ে রয়েছি।
তা বললেন যে এটা আমার বাবার ছবি। হ্যাঁ, সেটা লেখাই আছে যে ফ্রেডরিক জুলিও কিউরি লেখা আছে, হ্যাঁ, বাবার পেন্সিল স্কেচ। হ্যাঁ, সেটা তো বুঝতে পেরেছি। তারপরের কথাটা, এটা পিকাসো এঁকেছেন। মানে প্রতিটি কথায় স্তম্ভিত হয়ে যেতে হয়। হ্যাঁ, পিকাসোর আঁকা ছবি। ফ্রেডরিক জুলিও কিউরি ট্রাম অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন 56 বছর বয়সে। তাতে পিকাসো এতটাই দুঃখ বোধ করেছিল, বাবা যেদিনকে মারা যান সেই দিনকে এই ছবিটা এঁকেছিল, ফ্রেডরিক জুলিও কিউরির ছবি। তারপরেও বড় কথা হচ্ছে উনি গল্প করছেন যে পিকাসোর খুব দুঃখ যে বাবার জীবদ্দশায় তো বাবার ছবি আঁকতে পারেনি। তাই আমার দিদিকে তিনি বারবার বলেছিলেন, তুমি আমাকে সিটিং দাও 5-6 দিন, আমি তোমার একটা পোর্ট্রেট আঁকবো। পিকাসো বলছে পোর্ট্রেট আঁকবো, আর ওর ভাই বলছে আমার দিদির সময় কোথায়, নিউক্লিয়ার ফিজিক্সটা তো করতে হবে। হ্যাঁ, তাই সেই দিকে আলটিমেটলি দিদি নিউক্লিয়ার ফিজিক্স করার জন্য, নিউক্লিয়ার ফিজিক্স পড়ার জন্য দিদি সময় পাননি, পিকাসোকে পর্যন্ত সময় দিতে পারেনি। কাজে বিজ্ঞানটা করতে গেলে এইভাবেই করতে হয়। তা সেই 8ই ফেব্রুয়ারি 2013, এটা হচ্ছে মাদাম কুরির ল্যাবরেটরি। এই ল্যাবরেটরিটা যেমন ছিল তেমনই আছে, শুধুমাত্র ওই যে সানমাইকাটা এটা পাল্টানো হয়েছে, কারণ অরিজিনাল সানমাইকায় এত তেজস্ক্রিয়তা যে সেটাকে পাল্টে দেওয়া হয়েছে। সেইখানে ওনার দিদি তখন 91 বছর বয়স, মানে মাদাম আইরিন কুরির মেয়ে, আইরিন কুরির ছেলের সঙ্গে আমি ছিলাম। কাজে এই দিনটার কথা বলতে গেলে তো অবশ্যই আমি প্রতিদিন, মানে যতবারই বলি ততবারই আমি বাকরুদ্ধ হয়ে যাই। কেন এলো না 11ই জানুয়ারি 1950 সালে আমি যে ইনস্টিটিউটে আমার সারা জীবন কাটিয়েছি, কর্মজীবন কাটিয়েছি, সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স। সেই সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স তখন নাম ছিল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স। 1950 সালে সেই ইনস্টিটিউটে ইনাগুরেশন করেন আইরিন কুরি, মেঘনাথ সাহার বন্ধু ছিলেন, আজকের সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স নিচে। তা এই পিয়ের জুলিওকে আমি কিভাবে পেলাম, কেন? আসলে যেহেতু আইরিন কিউরি আমাদের ইনস্টিটিউট উদ্বোধন করেছিলেন, আমি পিয়ের জুলিওকে বললাম যে তোমার মা, লিখলাম চিঠি, তোমার মা আমাদের ইনস্টিটিউট উদ্বোধন করেছিলেন, তাহলে তুমি কেন আমাদের ইন্টারন্যাশনাল ইয়ার অফ কেমিস্ট্রিতে আমাদের ইনস্টিটিউটে আসবে না? কিছুদিন পরে তো জবাব হলো আমি আসছি। তো 2011 সালে 16ই নভেম্বর তিনি সাহা ইনস্টিটিউটে এসেছিলেন। পিয়ের জুলিও তার মায়ের মূর্তিতে মালা দিচ্ছেন। তা ওই 2013 সালে আমি বিকেলবেলায় পিয়ের জুলিওর দিদির বাড়িতে গেলাম, যেটা বেসিক্যালি আইরিন কুরির বাড়ি। সেখানে পিয়ের কিউরির বাজনা, হ্যাঁ, এই সমস্ত ছিল। এই করে কাটলো। যাই হোক, তাই তেজস্ক্রিয়তা নিয়ে এত কথা, কৃত্রিম তেজস্ক্রিয়তা নিয়ে এত কথা যেটা আইরিন কুরি করেছে, আমরা কেন এখনো তেজস্ক্রিয়তার কথা ভাবি, তেজস্ক্রিয়তা নিয়ে এত মাতামাতি করি? এটা খুব ইম্পর্টেন্ট কথা। আমাদের তো হিরোশিমার কথা মনে আছে, আমাদের তো নাগাসাকির কথা মনে আছে, তাহলে কেন এখনো তেজস্ক্রিয়তা? আমরা তেজস্ক্রিয়তা দিয়ে ইনজেক্ট করি হিউম্যান বডিতে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি সারা পৃথিবীতে, কারণ আমরা এমন কিছু তথ্য পাই যে তথ্যটা অন্য কোনোভাবেই পাওয়া সম্ভব নয়। হ্যাঁ, স্ক্যান করা হয়, সিটি স্ক্যান করা হয়, বিভিন্ন রকম স্ক্যান, 18 FDG, হ্যাঁ, 18 ফ্লুরিন দেওয়া হয়। তাই তেজস্ক্রিয়তা হয় রিয়াক্টরে তৈরি করা হয়, না সাইক্লোট্রনে তৈরি করা। এটা হচ্ছে ভ্যারিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার, কলকাতার একটা পার্ট। এখানেও বলার একটা কথা আছে যে প্রফেসর মেঘনাথ সাহা, আমি যে রাজাবাজার বিজ্ঞান কলেজে ক্লাস নিতে যাই তারই একটা অন্য বিল্ডিংয়ে, সেই পরাধীন ভারতবর্ষে সেই ব্রিটিশ কলোনিয়াল গভর্নমেন্ট থেকে একটা পয়সা না নিয়ে ভারতবর্ষের প্রথম সাইক্লোট্রনটা প্রফেসর মেঘনাথ সাহা তৈরি করেন। হ্যাঁ, এবং যেটা এশিয়ার
কয়েকদিনের জন্য এশিয়ার প্রথম সাইক্লোট্রন হতে পারেনি, তার এক সপ্তাহ বা 2 সপ্তাহ আগে জাপানে প্রথম সাইক্লোট্রনটা তৈরি হয়। তো ভাবা যায়, হ্যাঁ, যে প্রফেসর মেঘনাথ সাহা সেই সাইক্লোট্রনটা এখনো রাজাবাজার সায়েন্স কলেজে আছে। এই যে রাজাবাজার সায়েন্স কলেজের ইতিহাস, আমাদের ইতিহাস, এইটাকে ভালো করে জানাটা খুব দরকার, তাহলেই আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। তাই রেডিও আইসোটোপগুলো বিভিন্ন ডিজিজে ব্যবহার করা হয়, হ্যাঁ, থেরাপিতে, ছবি তুলতে, এটা আমি ডিটেলস যাচ্ছি না। আমি আর একটা দিনের কথা বলবো। আমি বলেছিলাম আমি মেরি কুরিকে দেখেছি, হ্যাঁ, আমি মেরি কুরিকে কীভাবে দেখেছি সেটা বলি। 2রা মার্চ 2009 সাল, এটা হচ্ছে সেন্ট পিটার্সবার্গ। নেভা নদীটা সেন্ট পিটার্সবার্গ শহরকে 7 বার ক্রস করেছে, কিন্তু পুরো নেভা নদী হচ্ছে বরফে ঢাকা, -15°C টেম্পারেচার, -20°C। সেইখানে একটা জায়গা যেতাম, আমি আসছি। তা এইখানে 18F বলে আজকে আমাদের কলকাতায় আছে, টাটা মেমোরিয়াল হসপিটাল আছে। আজকে গত 10 বছর ধরে আমাদের এখানে পেট স্ক্যান হয়, পজিট্রন এমিশন টোমোগ্রাফি, যেখানে 18 ফ্লুরিন বলে একটা তেজস্ক্রিয় পদার্থ মানুষের শরীরে ঢোকানো হয়, এবং সেটা পুরোটাই হয় হচ্ছে রোবট দিয়ে। কারণ শুধুমাত্র ছবি তোলার জন্য, মানুষকে স্ক্যান করার জন্য, রোগীকে স্ক্যান করার জন্য, মানে অত্যন্ত তেজস্ক্রিয় স্বাভাবিকভাবে যদি তুললে পরে একজন নার্স, একজন অপারেটর যদি করে, তার শরীরে তেজস্ক্রিয়তা লাগবে, কেউ করে না। আমাদের এখানে কলকাতায় মেডিকেল সাইক্লোট্রন আছে, সেখানেও তৈরি হয়, সেখানেও পুরোটাই রোবোটিক্স দিয়ে। শুধুমাত্র নার্স যখন পেশেন্টের শরীরে দেয় তখন তা হয়। তাই 2রা ফেব্রুয়ারি 2009 সালে, সেদিনে আমার একটা স্তম্ভিত হওয়ার দিন। আমি যখন সেন্ট পিটার্সবার্গে একটা 18F গেলাম, দেখছিলাম তা সাইক্লোট্রনের 18F তৈরি হচ্ছে 18 ফ্লুরিন। সেখান থেকে একটা কেমিক্যাল রিয়াক্টারে দেওয়া হয়, কতগুলো কেমিক্যালস, মানে ডিঅক্সি গ্লুকোজটা তৈরি করতে হয়। আইসোটোপটা সব জায়গায় রোবট দিয়েই কেমিক্যাল রিয়াক্টারে আসে, কেমিস্ট্রির সময়। তা আমাকে বলছে 3 জন সেখানে বিজ্ঞানী, রাশিয়ান বিজ্ঞানী, 2009 সালের, তারা বলছে যেন খুব স্বাভাবিকভাবে যে আমাদের না ওই রোবটটা খারাপ হয়ে গেছে। আর আমাদের যেমন দিল্লি বা কলকাতার সঙ্গে মিজোরামের আইজলের পার্থক্য আছে, সেরকম ওখানেও মস্কোর সঙ্গে সেন্ট পিটার্সবার্গের পার্থক্য আছে। সেই রোবটটা খারাপ হয়ে গেছে, রাশিয়ান গভর্নমেন্ট সেটা নিয়ে তৈরি করছে। তা বলছে আমরা ওই ছুটে গিয়ে 18 ফ্লুরিনের বোতলটা আমরা ঢেলে দিই হাত দিয়ে, আমরা এটা বলে মানে সেটা তো অসম্ভব তেজস্ক্রিয়তা। বলে কি করব? মানে 3 জন তারা জানে একদিনে লোককে আত্মহনন করতে পারে, কিন্তু দিনের পর দিন তারা জানে, তারা সায়েন্টিস্ট, তারা রাশিয়ান সায়েন্টিস্ট, তারা খুব ভালো করে জানে তেজস্ক্রিয়তা কতটা ক্ষতি করতে পারে। তারা নিজেরা, 3 মহিলা, তারা নিজেরা হাত দিয়ে, হ্যাঁ, যেহেতু রোবটটা খারাপ হয়ে গেছে, তারা নিজেরা হাত দিয়ে সেই 18 ফ্লুরিনটাকে তারা কেমিক্যাল রিয়াকশন করাচ্ছে। উত্তরটা হচ্ছে আমি কেন বলছে না, পেশেন্টস আর ওয়েটিং আউটসাইড, রোগীরা বাইরে অপেক্ষা করছে রোগীদের জন্য। তখন আমি তাদের নাম জিজ্ঞেস করি, কারণ তাদের নাম তো মেরি কুরি ছাড়া অন্য কিছু হতে পারে না। যে মেরি কুরি নিজের শরীরে তেজস্ক্রিয়তার বিষ নিয়ে, she sacrificed her life for life, she sacrificed her life for truth. এই তেজস্ক্রিয়তার ভালো কথা বললাম 1945 সালে। এই তেজস্ক্রিয়তা দিয়েই কিন্তু হিরোশিমা হয়েছিল। হিরোশিমার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ধ্বংস করা হয়েছিল। আজও পরমাণু বোমার ভীতি আমরা বয়ে নিয়ে বেড়াই। কাজে অত কোনো বিজ্ঞান হবে না যদি না এই পরমাণু বোমার ভীতি নষ্ট করা যায়। কাজেই 24শে ফেব্রুয়ারি 2022 আবার সেই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছিল। হ্যাঁ, এই যুদ্ধ কিন্তু বিজ্ঞান বিরোধী, এই যুদ্ধ আমরা চাই না। এই যুদ্ধ বিরোধী চেতনা আমাদের থাকতে হবে। পৃথিবীর যে কোনো দেশের যুদ্ধ বিরোধী চেতনা থাকতে হবে। পরমাণু বোমাও চাই না,
হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, হ্যাঁ, রাশিয়াতেও বলেছে যে যুদ্ধ চাই না। কাজে এই যুদ্ধ ছাড়া, অর্থাৎ সামগ্রিক চেতনা ছাড়া বিজ্ঞান হয় না, যুদ্ধের বিরুদ্ধে ছাড়া। কাজেই চেষ্টা আমি করি, আমি জানি না এটা বিজ্ঞান দিবসের কতটা দরকার, কিন্তু আমার মনে হয় দরকার। হ্যাঁ, রবীন্দ্রনাথের সেই গান দিয়ে তার এই শুষ্ক হৃদয় নিয়ে যারা দাঁড়িয়ে আছে তাদের জন্য যেন আমরা কাজ করতে পারি এই বিজ্ঞান দিবসে, এটাই আমার কথা। হ্যাঁ, ধন্যবাদ। हाँ हाँ कैमरा नहीं पर लिखी, हाँ नाम ही नहीं पर लिखी।